ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও তোমাদের জন্য। কাসোল মণিকরণ নামটা আশা করছি তোমরা সকলেই জানো। হিমাচল প্রদেশের ছোট্ট একখানা পাহাড়ি অফবিট গ্রাম হলো কাসোল। কাসোলে এসে কোথায় নাইট স্টে করবে, কাসোল মণিকরণ ভ্রমণের জন্য ট্যুর প্ল্যানটা ঠিক কিভাবে করবে, কাসোল মণিকরণ ঘোরার সঠিক সময় কোনটি এবং কাসোল কি কারণে বিখ্যাত, তাছাড়াও কাসোল মণিকরণে এসে তোমরা কোন কোন জায়গাগুলোতে ভিজিট করবে, মানে সাইট সিন হিসেবে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে, এরকম ছোট্ট ছোট্ট অনেক ইনফরমেশন তুলে ধরবো আমার এই ভিডিওটির মাধ্যমে। তাই আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। কাসোল হিমাচল প্রদেশের কুল্লু ডিস্ট্রিক্টের ছোট্ট একখানা পাহাড়ি অফবিট গ্রাম, যাকে ইন্ডিয়ার মিনি ইসরায়েল বলা হয়ে থাকে। কাসোল এত সুন্দর একখানা জায়গা, আমার মনে হয় জীবনে একবার কাসোল ট্রিপটা সবাইকেই করা উচিত। কাসোল মূলত বিখ্যাত তার সুন্দর প্রকৃতি, ট্রেকিং, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার, হিপ্পি কালচার, ধর্মীয় স্থান এইসবের জন্য। তার সাথে মালানা গ্রামের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে কাসোলকে। কাসোল ভ্রমণের জন্য তোমাদের সবার প্রথমে পৌঁছাতে হবে দিল্লি কিংবা চণ্ডীগড় স্টেশন। দিল্লি স্টেশন থেকে কাসোলের দূরত্ব 483 কিলোমিটার, চণ্ডীগড় স্টেশন থেকে কাসোলের দূরত্ব 247 কিলোমিটার। কাসোল পৌঁছানোর জন্য দিল্লি বা চণ্ডীগড় স্টেশন থেকে বাসের সুবিধে রয়েছে। দিল্লি কিংবা চণ্ডীগড় স্টেশন থেকে প্রচুর বাসের সুবিধে রয়েছে সরাসরি কাসোল পৌঁছানোর জন্য। যদি কোনো কারণবশত দিল্লি কিংবা চণ্ডীগড় স্টেশন থেকে সরাসরি কাসোলের বাস তোমরা না পাও, তাহলে তোমরা কুল্লু কিংবা মানালিগামী বাসে উঠে পড়ো এবং বাস থেকে নেমে পড়ো ভুন্তারে। ভুন্তার থেকে কাসোলের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। ভুন্তার থেকে সড়ক পথে খুব সহজেই তোমরা কাসোলে পৌঁছে যেতে পারবে। কুল্লু থেকে কাসোলের দূরত্ব হলো 42 কিলোমিটার, মানে 42 কিলোমিটার। যারা মানালি হয়ে কাসোলে পৌঁছাতে চাইছো, মানালি থেকে প্রচুর বাসের অপশন রয়েছে, বাস ধরে খুব সহজেই কাসোল কিংবা মণিকরণে চলে আসতে পারো। মানালি থেকে কাসোল মণিকরণের দূরত্ব হলো মোটামুটি 80 কিলোমিটারের মতো। কুল্লুতে নাইট স্টে করে কুল্লু, কাসোল, মণিকরণ একসাথে তোমরা ঘুরে দেখে নিতে পারো। তবে আমি ঠিক কিভাবে কাসোল ট্রিপ করেছিলাম সেটা জানার জন্য আমার সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সিমলাতে আমার তৃতীয় দিনের সকাল। তবে আজ সকাল সকাল সিমলাকে টাটা বাই বাই জানিয়ে সোজা রওনা দেব কাসোল এবং মণিকরণ ঘোরার উদ্দেশ্যে। তবে বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো সিমলাতে এসে হোটেল রাজদূতে আমি নাইট স্টে করেছিলাম এবং সিমলাতে খুব সুন্দর একখানা ভিডিও ক্রিয়েট করেছি সিমলা নিয়ে। প্রত্যেকটা ইনফরমেশন সেই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত দেখোনি, ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিতে পারো। তবে সকাল সকাল সিমলাকে বিদায় জানানোর আগে হোটেল রাজদূতে আমি যে নাইট স্টে করেছিলাম, এখানেই সকালের জলখাবারটা কমপ্লিট করে নিয়েছি। অলরেডি আমাদের ড্রাইভার দাদা আমাদের জন্য অপেক্ষা করছে মেন রোডে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লাগেজ নিয়ে সোজা চলে যাব গাড়ির কাছে। গাড়িতে উঠে সোজা রওনা দেব কাসোল এবং মণিকরণের উদ্দেশ্যে। তবে বন্ধুরা, আজ সিমলা থেকে কাসোলের উদ্দেশ্যে যে আমি যাচ্ছি, রাস্তার ওপরে খুব সুন্দর ভিউ পয়েন্ট পড়বে, কিছু সাইট সিন পড়বে, সেইগুলো দেখতে দেখতে কাসোলে পৌঁছাবো, কাসোলে নাইট স্টে করবো। কাসোল এবং মণিকরণ নিয়ে খুব সুন্দর একখানা ভিডিও ক্রিয়েট করে তোমাদের সামনে উপহার দেব। আজকের এই ভিডিওটাও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো এইবারে তাহলে কাসোল এবং মণিকরণের এই ভিডিওটি তোমরা এনজয় করো। আজ সকাল সকাল জার্নিটা শুরু করলাম সিমলা থেকে। সিমলাকে টাটা বাই বাই জানিয়ে কাসোলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে তার মাঝে ঘুরে নেব বেশ অনেকগুলো সাইট সিন। তবে আজ আমাকে সিমলা থেকে কাসোল পৌঁছাতে পাহাড়ি এই আঁকাবাঁকা পথ দিয়ে অতিক্রম করতে হবে প্রায় 220 থেকে 230 কিলোমিটার রাস্তা। আমার চোখে পড়া, গাড়ি থেকে বসে পাহাড়ি সুন্দর দৃশ্য, আঁকাবাঁকা পথের সুন্দর গাড়ি জার্নি সবটাই শেয়ার করব। শুধু কাসোল কিংবা মণিকরণ নয়, 5 রাত 6 দিনে সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণের দায়িত্বে রয়েছে ট্যুর পিকার্স।
যাদের হাত ধরে এই সুন্দর জায়গাগুলো ভ্রমণের জন্য একখানা প্যাকেজ করে নিয়েছিলাম। গত 2 দিনে ওনাদের দেওয়া হোটেল, খাওয়া দাওয়া, সঙ্গে গাড়ি, সমস্ত কিছু সার্ভিস আমার বেশ ভালো লেগেছে। আশা করছি ওনাদের কাছ থেকে প্যাকেজ করে যদি তোমরা এইসব জায়গাগুলো ঘুরে দেখো, তোমরা একদম নিরাশ হবে না। মাত্র 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলে এসেছি। আর গাড়িতে ওঠার পরেই হঠাৎ করে গাটা গুলিয়ে উঠলো। বড় ছেলেও সাথে রয়েছে, ও বলছে মা আমার গাটা গোলাচ্ছে। তো ড্রাইভার দাদাকে বললাম একটু সাইডে দাঁড়াতে। রোডের পাশে একটা খুব সুন্দর জায়গাতে আমাদের ড্রাইভার দাদা গাড়িটাও দাঁড় করিয়েছে। সামনের দিকের ভিউটা অসাধারণ। তবে তার আগে সাথে কিছু মেডিসিন আমি ক্যারি করেছিলাম, সেইগুলো আমি আর বড় ছেলে দুজনেই খেয়ে নিলাম। অবশ্যই তোমাদেরকে বলবো, তোমাদের যাদের পাহাড়ি রাস্তাতে জার্নি করতে একটু কষ্ট হয় কিংবা গা গোলায়, তোমরা মেডিসিনটা অবশ্যই সাথে রাখবে। তবে যেটা বুঝছি, সিমলা থেকে আমরা যে কাসোলের দিকে যাচ্ছি, পাহাড়ি রাস্তা মানে আঁকাবাঁকা রাস্তা তো থাকবেই। তবে হ্যাঁ, এটা কিন্তু অনেকটাই ঘোরপ্যাচ রাস্তা, একটু তোমাদের সমস্যা হতে পারে। আর যারা এনজয় করতে করতে যাবে, গল্প করতে করতে যাবে, তাদের কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, পাহাড়ি রাস্তায় আসলে পরে এটা বলবো, কান বন্ধ হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে, যেটা আমার এখন এই মুহূর্তে হয়ে গিয়েছে। যাই হোক, একটু এখানে দাঁড়িয়ে সময় কাটাবো, তারপরে শরীরটা একটু ঠিকঠাক হয়ে গেলে পরে আবার গাড়িতে উঠে সামনের দিকে রওনা দেবো। ততক্ষণ একটু ভিউ গুলো দেখবো। আমি ঠিক যেই লোকেশনে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে দূরে ওই পাহাড়ের এত সুন্দর ভিউ, যা দেখে মন মুগ্ধ হয়ে গিয়েছিল। আর এই সুন্দর দৃশ্য যদি ক্যামেরা বন্দি না করি, বড্ড ভুল করতাম। এইখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম আমার গন্তব্যস্থলের দিকে। পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে হলে বেশ খানিকক্ষণ গাড়িতেই সময় কাটাতে হয়। আর গাড়িতে বসে আঁকাবাঁকা পথের এই দৃশ্য দেখতে আমার তো বেশ ভালো লাগে। আবারও একটু দাঁড়িয়ে পড়লাম। আসলে আসার পথে এত সুন্দর ভিউ গাড়িতে বসেই দেখা যাচ্ছিল। হিমালয় পাহাড়ের রেঞ্জ দারুণ সুন্দরভাবে গাড়িতে বসেই আমি গাড়ি জার্নি করার পথেই দেখতে পাচ্ছিলাম। তবে বিশ্বাস করো, সেইখানে না এত সুন্দরভাবে দেখতে পেলে পরেও গাড়ি দাঁড় করানোর মতো কোনো স্কোপ ছিল না, যার জন্য গাড়ি কোথাও দাঁড়াতে পারেনি। এখানে একখানা ফাঁকা জায়গা রয়েছে, ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করালো। সামনের দিকে শুধু একটু ভিউটা দেখো, পুরো হিমালয় পাহাড়ের রেঞ্জ এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, পুরো সাদা বরফে মোড়া, অসাধারণ লাগছে দেখতে। আর আগের যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলোও কিন্তু দারুণ দেখাচ্ছে। নিচের দিকে একখানা ছোট্ট গ্রাম রয়েছে, এই রাস্তাটা ধরে গেলে পরে সেই গ্রামটার কাছে নাকি পৌঁছানো যাবে, সেটা দাদার কাছ থেকে শুনলাম। চারিদিকের ভিউটা একটু দেখো, কি দারুণ দেখাচ্ছে, অসাধারণ। আর এই যে মেন রোডটা যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই দিক দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে কাসোলের দিকে। আমার কথাগুলো শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। বেশ অনেক দিন ধরেই ঠান্ডা লেগে থাকার কারণে গলা এবং কান নিয়ে একটু সমস্যায় রয়েছি। যেহেতু নিচে ঘুরতে গিয়েছি, চেষ্টা করেছি আনন্দের সাথে এবং সুন্দরভাবে যাতে ট্রিপটা কমপ্লিট করতে পারি। অসুস্থতার মধ্যে দিয়েও আমি চেষ্টা করেছি আনন্দের সাথে এই ভ্রমণ সংক্রান্ত সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য যাতে তোমাদের কাছে তুলে ধরতে পারি। যদিও বা আমার কোনো রকম কথা বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো। যথারীতি সময় মতো সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। সিমলা টু কাসোল 220 থেকে 230 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমার আইডিয়াতে বলে সময় লেগে যেতে পারে 8 থেকে 9 ঘন্টা। তবে তোমরা যারা সাইট সিন না ঘুরে ডিরেক্ট কাসোলে যেতে চাইছো সিমলা থেকে, তারা হয়তো অনেক অল্প সময়ে পৌঁছে যেতে পারবে, মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মধ্যে। তবে আমি যেহেতু সাইট সিন ঘুরেছি, আমার একটু সময়টা বেশি লেগেছে। এসে পৌঁছালাম এইমাত্র সুন্দরনগর লেকের ঠিক সামনে। লেকের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তবে এখানকার বিষয় যদি একটু বলি, তার আগে প্লিজ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো, একদম মেন রোডের পাশে দাঁড়িয়ে রয়েছি, নন স্টপ গাড়ি যাচ্ছে, একটু তোমরা মানিয়ে নিও প্লিজ। সুন্দরনগর লেক, এই লেকটি একটি মানব সৃষ্ট লেক। পান্ডোয়া থেকে সরানো বিয়াস নদীর জল ব্যবহার করে এই লেকটা তৈরি করা হয়েছে।
এত সুন্দর ভিউ, লেকের দেখো ওই পার দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, কিন্তু ওই রুটটা একদম আলাদা। আমাদের গাড়ি আপাতত মেন রোডের ওই পারে দাঁড়িয়ে রয়েছে, রোডটা ক্রস করে আমি লেকের সামনে চলে এলাম। আর এইখান থেকে যদি ভিউটা দেখাই, লেকের ঠিক ব্যাক সাইডে দেখো এই যে পাহাড়টা রয়েছে, পাহাড়ের একদম চূড়ার দিকে তাকালে দেখতে পারবে হিমালয় পাহাড়ের রেঞ্জ, অসাধারণ ভাবে দেখা যাচ্ছে। কিন্তু এত দূর থেকে ক্যাপচার করা, ক্যামেরা বন্দি করা একটু আমাদের জন্য চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, এইখান থেকে এখনো আমাদেরকে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে সিমলা থেকে কাসোল যেতে, যেহেতু রাস্তার দূরত্ব অনেকটাই রয়েছে। আজকের এই জার্নিতে তোমাদেরকেও বলবো স্ট্রং থাকাটা বিশেষভাবেই প্রয়োজন। গাড়িতে উঠে প্রথমের দিকে আমি একটু লুজ হয়ে গেছিলাম, একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, এখন আমি একদম ঠিকঠাক আছি। হিমাচল প্রদেশের মান্ডি জেলার সুন্দরনগর শহরে অবস্থিত সুবিশাল একখানা মানব সৃষ্ট হ্রদ, যেখানে পাহাড়ের ছায়া পড়েছে, সেখানে লেকের জলের রং হয়ে উঠেছে সবুজ, আকাশের রঙের সাথে মিলেমিশে কোথাও বা জলের রং ঘন নীল। এ যেন অদ্ভুত এক দৃশ্য। আর সুন্দরনগর লেকের পাশেই সুন্দর একখানা ছোট্ট জনবসতি, দেখতে অসাধারণ লাগছে। সুন্দরনগর লেক ঘুরে গাড়িতে উঠে বসলাম, রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। তবে আজকের এই পুরো জার্নিতে ছোট বড় মিলিয়ে তোমাদের বেশ অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে জার্নি করতে হবে। আলো থেকে অন্ধকারে প্রবেশ করা, আবার অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া, এ যেন এক অন্য রকমের দৃশ্য। তার সাথে অনুভূতি তো বটেই। টানেলের মধ্যে দিয়ে যখন তোমরা জার্নি করে বাইরের দিকে বেরোবে, মনে হবে যেন এক অন্য জগতে পাড়ি দিয়েছো। পাহাড়ি রাজ্য মানে আঁকাবাঁকা পথ তো বটেই, তবে পাহাড়ি দৃশ্য কোথাও যেন একটু অন্যরকম হয়ে গিয়েছে। খুব সুন্দর একখানা লোকেশনে আমাদের ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করালো। আমি আগেই বলে দিয়েছিলাম যে দুপুরের খাবারটা খাবো এমনই একখানা সুন্দর জায়গাতে আমাদেরকে দাঁড় করাবে, যেখানে অন্তত ভালো খাবার দাবার পাওয়া যায়। যথারীতি দাদা আমাদেরকে নিয়ে চলে এসেছে। এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল নিলামের একদম ঠিক সামনে, এইখান থেকে দুপুরের খাবারটা খেয়ে নেব। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম সুন্দরনগর লেকের কাছে যে পাহাড়ি রাস্তা চড়াই উতরাই তো রয়েছে, কিন্তু এখন যে রাস্তা দিয়ে আমরা জার্নি করছি, এই রাস্তা দিয়ে জার্নি করতে কারো কোনো রকম সমস্যা হবে না, একদম মনে হবে তোমরা সমতলেই গাড়িতে জার্নি করছো। এই বিষয়টা বেশ ভালো লাগলো, তাই এখন আমার জার্নি করতে কোনো রকম কষ্ট হচ্ছে না। দেখি হোটেলে গিয়ে কি ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। সৌরভের তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছে, আমার ঠিক সেইভাবে খিদে পায়নি, শুকনো খাবার ক্যারি করেছি, সেইগুলোই আস্তে আস্তে গাড়ির মধ্যে খাচ্ছিলাম। আর এসেই আমার দুই ছেলে এখানে দোলনা দেখতে পেয়েছে, বসে পড়েছে দোলনাতে দোল খেতে। মানে রিশুকে জুতোটা যে পরাবো, সে জুতোও পরবে না, আগে বলছে আমি দোলনায় গিয়ে বসবো, এখানে দোলনায় বসে পড়েছে। চলো আগে গিয়ে দেখি কি ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে, খাবারটা অর্ডার করি, তারপরে যে সমস্ত খাবারগুলো অর্ডার করব, কত কি দাম পড়ছে না পড়ছে, খাবারের টেস্ট কেমন, সবটাই বলে দেবো। বসে পড়েছি দুপুরের খাবার খেতে। আসলে আমি এসে এখানে অনেক ধরনেরই খাবার দাবার দেখলাম, মেনু কার্ডে প্রচুর রকমের আইটেম রয়েছে। তার মধ্যে থেকে আমি ঠিক করলাম যে আমি নেব কিন্তু কড়াই চিকেন। হাফ কড়াই চিকেন নিয়েছি, দাম পড়লো 350 টাকা। এখানে নিয়েছি আমি কিন্তু তন্দুরি রুটি, 1 পিস রুটি, দাম পড়লো 20 টাকা করে। এই দিয়েই এখন দুপুরের খাবারটা কমপ্লিট করব। তবে বন্ধুরা, দুপুরের খাবারটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, যার জন্য তোমাদেরকে দুপুরের খাবারটা তোমাদের নিজস্ব টাকা পে করেই খেতে হবে। দেখে মনে হচ্ছে খেতে খুব টেস্টি হবে, খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। আজকে ছেলেদের জন্য এক্সট্রা ভাবে তেমন কিছু খাবার অর্ডার করিনি। আসলে শুকনো খাবার অনেক রকমের, যেগুলো আমি সাথে ক্যারি করেছি। তার সাথে আমার বড় ছেলে ওম, ও যত রকমের রুটি পাওয়া যায় সমস্ত রকমের রুটি খেতে ভীষণ পছন্দ করে। ওর আজকের এই খাবারটা ভীষণ ফেভারিট। আর আমার ছোট ছেলে রিশু, ও শুকনো খাবার খেয়ে পেট ভরিয়ে ফেলেছে। তার সাথে রুটি আর চিকেন অল্প করে খাইয়ে দিয়েছিলাম, খাবারটা বেশ টেস্টি ছিল। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠে বসে বেশ খানিকক্ষণ পথ জার্নি করার পরেই চলে এসেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে।
দাঁড়িয়ে রয়েছি এখন আমি পান্ডো ড্যামের একদম ঠিক সামনে। ড্যামের সামনে বলাটা একটু মনে হয় ভুল হবে, কারণ পান্ডো ড্যামের পাশ দিয়েই এই যে নিচের দিকে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই আমরা ওপরের দিকে রাস্তাতে চলে এসেছি। বুঝতেই পারছো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পাশ দিয়ে একদম মেন রোড, নন স্টপ গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। আর এইখান থেকে দেখো পুরো পান্ডো ড্যামের ভিউটা কি দারুণ দেখাচ্ছে। তবে আমি এখন এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনেই রয়েছে মাতা বগলামুখী রোপওয়ে। বন্ধুরা এইখান থেকে খুব সহজে তোমরা মাথা পিছু 350 টাকা আপ ডাউনে কিন্তু রোপওয়ে বসে যেতে পারো বগলামুখী মন্দিরে। দেখো ড্যামের ওই পারে যে পাহাড়টা রয়েছে সেখানেই রয়েছে মাতা বগলামুখী মন্দির। তোমাদের সাথে যদি বাড়ির ছোট বাচ্চারা থাকে, মিনিমাম 4 বছর পর্যন্ত বাচ্চাদের যদি বয়স থাকে, তাদের রোপওয়ে কোনো রকম টিকিট লাগবে না। 5 বছর থেকে 10 বছরের বাচ্চারা সাথে থাকলে পরে তাদের অর্ধেক টিকিট লাগবে। অবশ্যই আমি বলবো হাতে সময় নিয়ে যদি তোমাদের ইচ্ছে থাকে রোপওয়ে বসে চলে যেতে পারো বগুলামুখী মন্দিরে। অসাধারণ ভিউ। সব থেকে ভালো লাগবে কি একটা বিষয় জানো, রোপওয়ে বসে যখন তোমরা এপার থেকে ওপারে যাবে নিচের দিকে কিন্তু দেখা যাবে ড্যামটা। অসাধারণ লাগছে ভিউটা দেখতে। পান্ডোহ ড্যাম বিয়াস নদীর ওপর তৈরি একটি গুরুত্বপূর্ণ বাঁধ। 1977 সালে বিয়াস প্রকল্পের অধীনে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত করা হয়েছিল। ড্যামের পাশ দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ, সুন্দর পাহাড়ি দৃশ্য, তার সাথে ধর্মীয় স্থান, সবকিছু মিলিয়ে এই জায়গাটি যেন পরিপূর্ণ একখানা জায়গা। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। এক জায়গায় দাঁড়িয়ে থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথের ওপর দিয়ে গাড়ি যাওয়ার এই দৃশ্যগুলোও যেন অবাক করার মতো। গাড়িতে বসে রওনা দিলাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই জায়গাটা যেন মনে হচ্ছে এক টুকরো লাদাখ। তোমাদেরও কি তাই মনে হচ্ছে? এই রাস্তা দিয়ে জার্নি করতে বেশ ভালো লাগছিল। তবে একটা কথা অবশ্যই বলবো, অ্যাডভেঞ্চার প্রেমী ও প্রকৃতি প্রেমী দু ধরনের মানুষের কাছেই কাসোল যেন এক স্বর্গরাজ্য। কেন কাসোলকে স্বর্গরাজ্য বলা হয় সেটা সুন্দর ভিউগুলো যখন তোমরা দেখবে নিজেরাই বুঝতে পারবে। তবে তোমরা যারা ছোট ছোট পাহাড় ট্রেক করে সুন্দর সুন্দর জায়গা ঘুরতে চাইছো, তাদের কাছে কাসোল হলো গুরুত্বপূর্ণ একখানা জায়গা। জমজমাটে এরিয়া দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো কাসোলে একদম আমরা এন্ট্রি করে ফেলেছি। তবে কাসোলে এসে যে হোটেলে আমরা নাইট স্টে করব সেই হোটেলের দিকে আপাতত এগিয়ে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেলাম কাসোলে। দাঁড়িয়ে রয়েছি কাসোলে এসে আজকে আমি যেখানে নাইট স্টে করবো, দ্য রিভার গার্ডেন গেস্ট হাউসের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে আমাদের হোটেল দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত আমি রুমটাও দেখিনি, জাস্ট গাড়ি থেকে নেমে লাগেজগুলো আমি রেখেছি রিসেপশন এরিয়াতে। বিশ্বাস করো এই যে সারাদিন যে জার্নি করে এখানে আমি এলাম, রুম তো দেখিনি, জায়গাটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। আমার এত ভালো লাগছে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর ভালো ভিউতে আমাদেরকে একখানা সুন্দর হোটেল দিয়েছে। সব থেকে বড় কথা হোটেলের পাশেই রয়েছে পার্বতী নদী। কাসোল মানেই তোমরা বুঝতে পারছো পার্টি করার ফেমাস একখানা জায়গা। বিশেষ করে একদম কম বয়সী ছেলে মেয়েদের জন্য, কাপলদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। প্রচুর সুন্দর ভিউ। কালকে সকালবেলা ভিউটা আমি দেখাবো। সন্ধেবেলা কাসোল ঠিক যেভাবে সেজে উঠেছে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের হোটেলের ঠিক পাশেই এই হলো পার্বতী নদী। আর ওই যে ব্যাক সাইডে যে এরিয়াটা দেখা যাচ্ছে, ফুল দমে সেখানে ডিজে পার্টি হচ্ছে। এত সুন্দর চারিদিকটা আলো দিয়ে সেজে উঠেছে, কি দারুণ লাগছে। আর ওই যে সামনের দিকের পাহাড়টা মনে হচ্ছে একদম 2-4 পা এগিয়ে গেলে পরেই পাহাড়ে আমি পৌঁছে যেতে পারবো। পুরো পাহাড়টা সাদা বরফে মোড়া রয়েছে। অসাধারণ লাগছে, মানে কি বলবো, ক্লান্তিটা আমার এক চুটকিতে ভ্যানিশ হয়ে গেল এই সুন্দর পরিবেশটা দেখে। আর এই হলো মেন রোড। মেন রোড, এই হলো আমাদের হোটেলের এরিয়া, পাশেই রয়েছে পার্বতী নদী। চটজলদি করে ফ্রেশ হওয়ার আগে রুম ট্যুরটা করিয়ে দেব, যাতে রুমটা ঠিক কিভাবে সাজানো গোছানো আছে একটু তোমাদের দেখিয়ে দিতে পারি। রাতের বেলা রং বেরঙের সুন্দর আলো দিয়ে সেজে ওঠা কাসোলের আমাদের এই সুন্দর হোটেলটি ছোট্ট করে দেখিয়ে দিলাম।
নাইটের জন্য আমাকে যে রুমটা দিয়েছে, রুমটা খুব সুন্দর করেই সাজানো গোছানো। বড় একখানা বেড, বেডের মধ্যে কুশন রয়েছে, বালিশ রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট, টাওয়াল, ছোট ছোট দুটো সাবান, সমস্ত কিছু দিয়ে বেডটা খুব সুন্দর করে সাজানো। বেডের দুপাশে যে আলোগুলো জ্বলছে কি দারুণ লাগছে দেখতে। এই সাইডে বড় একখানা রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের মধ্যে এক্সট্রা করে আরো দিয়েছে ব্ল্যাঙ্কেট, আমাদের বলে দিল প্রয়োজন হলে তোমরা ব্যবহার করতে পারবে। এই সাইডের ভিউটা একটু দেখাই। বেডের পাশেও রয়েছে বড় জানলা, এখানেও রয়েছে বড় জানলা, যেটা দিয়ে বাইরের দিকের ভিউটা দেখা যাচ্ছে, মানে যে রোডটা দিয়ে আমরা আসলাম সেদিকের ভিউটা তোমরা পাবে। আর বেডের উল্টো দিকে এই যে কাচের বড় জানলাটা রয়েছে, এইদিকে তাকালে পরে তোমরা পার্বতী নদীর ভিউটা দেখতে পারবে। বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এখানে টিভি, এসি, লাইট, পাখা দিয়ে রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা, দারুণ লাগছে দেখতে। বড় এখানে রয়েছে আয়না, যার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে পারবে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন, আয়না, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, বালতি, মগ, টুল, সমস্ত কিছু রয়েছে। এইদিকে রয়েছে রুমের সাথে অ্যাটাচ খুব সুন্দর বড় একখানা ব্যালকনি রয়েছে, খুব সুন্দর বসার ব্যবস্থা। এদিকে রয়েছে সোফা, এখানে রয়েছে দুটো চেয়ার, ছোট্ট একখানা টি টেবিল। এখানে বসেও খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে সামনের দিকের এই সুন্দর ভিউ দেখতে দেখতে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণের জন্য ট্যুর পিকার্স এর কাছ থেকে যে প্যাকেজটা করেছিলাম, আমাকে যে সার্ভিস গুলো দিয়েছে এখনো পর্যন্ত আমার কিন্তু সবকিছু একদম ঠিকঠাক লেগেছে। আমি তোমাদেরকে বলবো ট্যুর পিকার্স এর কাছ থেকে তোমরা যদি আমার মতো এরকম ট্যুর প্ল্যান গুলো করো কিংবা সিমলা, কুলু, মানালি ঘোরো, তোমরা একদম নিরাশ হবে না। এবং এই ট্যুর প্ল্যান গুলো করার জন্য অবশ্যই ইনাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর বেশি কথা বলবো না, সোজা ওয়াশরুমে যাবো, একটু ফ্রেশ হবো, তারপর আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক রাত্রি 9:30 মতো। বসে পড়েছি রাতের খাবার নিয়ে। এতটা পরিমাণে ঠান্ডা, গলা পুরো বসে গেছে। তবে গরম জল আমাদের দিয়েছে, গরম জলের সার্ভিসটা বেশ ভালো। আর রাতের খাবারে অনেক রকমের মেনু রয়েছে। তবে হ্যাঁ, এত সুন্দর খাবার দাবার দেখে ঠান্ডাও কিন্তু হার মানিয়ে গেল। ভেবেছিলাম আর খেতেই উঠবো না, সৌরভকে বলবো একটু ভিডিও শুট করে রাখতে। যাই হোক, অনেক রকমের খাবার দাবার রয়েছে। সাথে রয়েছে সাদা ভাত, স্যালাড, পনিরের তরকারি, ডাল আর চিকেন কষা। এই দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করব। সাথে এখানে আমাদেরকে রুটিও দিয়েছে। তোমরা রাইস কিংবা রুটি যেটা ভালো লাগে তোমাদের, তোমরা খেয়ে নিতে পারো। ফয়েল পেপার দিয়ে মুড়ে প্রত্যেকটা খাবার তারপরে আমাদের রুমে সার্ভ করেছিল, যাতে খাবারগুলো গরম থাকে। রাতের মেনুতে যেহেতু পনির ছিল, চিকেনের দিকে আমার সেইভাবে চোখটাই যায়নি, কারণ পনির খেতে আমি ভীষণ পরিমাণে পছন্দ করি। তবে অল্প অল্প করে প্রত্যেকটা খাবার টেস্ট করেছিলাম, সবগুলো খাবারই ভীষণ ভালো ছিল। রাতের খাবার দাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নতুন একখানা সকালে কাসোলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা। এই হলো আমাদের হোটেল। হোটেলের পাশ দিয়ে খুব সুন্দর সিঁড়ি রয়েছে পার্বতী নদীর একদম পাড়ে আসার জন্য। সেইখানেই এসে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কাল বলেছিলাম সন্ধে হয়ে গিয়েছে, খুব একটা ভালো ভিউ দেখাতে পারছি না, সকালবেলা দেখাবো। যথারীতি চলে এসেছি এই সুন্দর ভিউটা দেখানোর জন্য। সকাল সকাল এত পরিযায়ী পাখিদের তোমরা ডাক শুনতে পারবে, মনটা ভরে যাবে। হোটেলের ঠিক উল্টো দিকে একটু ক্যামেরাটা ঘোরাও, এই সাইডটা শুধু একটু ফলো করো, পুরোটাই সবুজ, কি মারাত্মক লাগছে দেখতে, মানে অসাধারণ। এবারে এই দিকে যদি তাকাও, দুদিকেই একদম সবুজে মোড়া পাহাড়, আর মাঝখানে ওই পাহাড়টা পুরো সাদা বরফে মোড়া, অসাধারণ লাগছে দেখতে। মনে হচ্ছে 2-4 পা এগিয়ে গেলে পরে ওই পাহাড়ে আমরা উঠে যেতে পারবো, তবে সেটা হয়তো সম্ভব নয়। কি দারুণ দেখাচ্ছে। তবে হ্যাঁ, বলি তোমাদেরকে, পার্বতী নদীর জলটা এখন কিছু একটা কাজ হচ্ছে এই মুহূর্তে এখানে, যার জন্য পার্টিশন করে করে জলটাকে আটকে রাখা হয়েছে। কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে পার্টিশন গুলো খুলে দেওয়া হবে এবং পার্বতী নদীর জলটা খুব সুন্দরভাবেই বয়ে যাবে। এখন অল্প একটুই জল রয়েছে পার্টিশন গুলোর মধ্যে। যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, পার্টিশন গুলো সরিয়ে দেওয়া হবে, যখন জলটা বয়ে যাবে, স্রোতের আওয়াজগুলো শুনতে এত মারাত্মক লাগবে। কারণ এইখান থেকেই বুঝতে পারছি ওইখান থেকে বেশ কিছুটা জল পাথরের ওপর দিয়ে বয়ে আসছে, আওয়াজটা কানে আসছে, কি দারুণ লাগছে শুনতে।
ওই পার থেকে চলে এলাম পার্বতী নদীর একদম মাঝখানে। জলটা বয়ে গেলে পরে ঠিক মাঝখানে আসতে পারতাম না, যেহেতু পার্টিশন গুলো রয়েছে একদম পার্বতী নদীর ওপরে, যার জন্য মাঝখানে আসাটা সম্ভব হলো। আর এইখান থেকে চারিদিকের ভিউটা দেখো, কি মারাত্মক দেখাচ্ছে। কাসোল এমনই একখানা ভ্রমণ কেন্দ্র বা পর্যটন কেন্দ্র, তোমরা কাসোল গরমকালে এবং শীতকালে দুটো সিজনেই খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারো। যদি তোমরা শীতকালে কাসোলে ভিজিট করো, স্নো ভ্যালি দেখতে পারবে দারুণ সুন্দরভাবে। আর তোমরা যারা গরমকালে কাসোলে ভিজিট করতে চাইছো, সবুজে মোড়া সুন্দর প্রকৃতি দেখতে পারবে। দুটো সৌন্দর্য একদমই দু রকমের। তবে কাসোলকে তোমরা কেমন রূপে দেখতে চাইছো সেটা তোমাদের নিজেদের ডিসাইড করে কাসোল ভ্রমণে আসতে হবে। কাসোলে ট্রেক করার অনেক জায়গা রয়েছে, বলতে পারো ট্রেক করার আদর্শ জায়গা হলো কাসোল। পার্বতী নদীর পাড়ে বসে বেশ খানিকক্ষণ সুন্দর সময় কাটানোর পরে চলে এলাম হোটেলের একদম ঠিক সামনের দিকে। দিনের আলোতে হোটেলটি দেখতে ঠিক কেমন লাগছে সেটাও তুলে ধরলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 9টা। বসে পড়েছি সকালের জলখাবার নিয়ে। ব্যালকনিতে বসে রয়েছি, এই সুন্দর ভিউ দেখতে দেখতে সকালের জলখাবারটা কমপ্লিট করব। আজকে সকালের জলখাবারে রয়েছে পরাঠা, আচার আর কফি। খুব সুন্দর করে ফয়েল প্যাকেটে সমস্ত কিছু মুড়ে দিয়েছে যাতে খাবারগুলো গরম থাকে। সকালবেলার জলখাবার আর রাতের বেলা কালকে যে খাবারগুলো খেয়েছিলাম সবটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল। সকালবেলা আমি বলেছিলাম পরাঠার সাথে 1 কাপ করে কফি দিতে, আমার আর সৌরভের জন্য। তোমরা কফি ছাড়া ব্ল্যাক টি, মিল্ক টি সব রকমের অপশন পেয়ে যাবে। তোমরা বলে দিতে পারো তোমরা চিনি ছাড়া না চিনি অ্যাড করে খেতে চাইছো, তারা তোমাদের পছন্দ অনুযায়ী খাবার সার্ভ করবে। সকালের জলখাবার কমপ্লিট। এবারে বেরিয়ে পড়বো কাসোল এবং মণিকরণে ঘুরে দেখার মতো যতগুলো সাইট সিন রয়েছে সেই সব সাইট সিন গুলো, কোথায় কোথায় ভিজিট করছি, কতগুলো জায়গা ঘুরে দেখছি, তার সাথে পাহাড়ের সুন্দর ভিউ সবটাই তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকো, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে আপাতত গাড়িতে উঠে গিয়ে বসবো। গাড়িতে বসে সোজা রওনা দেব এবারে আমার প্রথম গন্তব্যস্থলের দিকে। কোথায় ভিজিট করছি সেটা তো তোমরা আমার সাথে থাকলে অবশ্যই জানতে পারবে। পার্বতী নদীর পাড় ধরে পাহাড়ি আঁকাবাঁকা পথের ওপর দিয়ে জার্নিটা শুরু করলাম সকাল সকাল। শান্ত নিরিবিলি আলো আধারে পথের ওপর দিয়ে গাড়িতে বসে জার্নি করতে বেশ ভালো লাগবে। তার সাথে উপরে পাওনা হিসেবে পাহাড়ি দৃশ্য তো তোমাদের অনেক কিছু উপহার দেবে। পার্বতী ভ্যালি নামটা হয়তো অনেকেরই জানা। পার্বতী ভ্যালি হলো কাসোলের বিখ্যাত একখানা সুন্দর জায়গা। সবুজে মোড়া সুন্দর উপত্যকার মধ্যে যদি তোমরা রাত্রিবাস করতে চাও, পার্বতী ভ্যালিতে টেন্টে থাকার ব্যবস্থা রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো একবার পার্বতী ভ্যালি ঘুরে দেখে নিতে পারো। কাসোলের আশেপাশে রয়েছে বিভিন্ন ছোট বড় পাহাড়ি অফবিট গ্রাম, তবে সেই সব গ্রামগুলো ঘুরে দেখার জন্য হাতে বেশ কয়েকদিন সময় নিয়ে কাসোলে আসতে হবে, তাহলে সুন্দরভাবে প্রত্যেকটি জায়গা তোমরা ঘুরে দেখে নিতে পারবে। আর হাতে একদম অল্প সময় নিয়ে কাসোল তোমরা কিভাবে ঘুরে দেখবে তার আইডিয়া দেওয়ার জন্য আমি তো রয়েছি। চলে এলাম আমার প্রথম গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি গুরুদুয়ারা সাহিব মণিকরণে। জায়গাটা অসম্ভব সুন্দর, পার্বতী উপত্যকার এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান তোমরা বলতেই পারো, যেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পার্বতী নদীর একদম ঠিক পাশেই রয়েছে এই গুরুদুয়ারা, এবং পার্বতী নদী নিচ দিয়ে খুব সুন্দরভাবে বয়ে গেছে। পার্বতী নদীর এপার থেকে ওপারে খুব সুন্দর একখানা তৈরি করা হয়েছে ব্রিজ, যেই ব্রিজটা ধরে এখন আমাকে গুরুদুয়ারার ভেতরে যেতে হবে। এখানে রয়েছে শিব মন্দির,
পুরোটাই ঘুরে দেখবো, তার জন্য ভেতরের দিকে ভিজিট করতে হবে। ব্রিজের একটা সাইডে কিছু একখানা হয়েছে, যার জন্য কাজ হচ্ছে, আমাদের সকলকেই বললো যে একটা সাইড দিয়ে মন্দিরের ভেতরে এন্ট্রি করতে। ভেতরে গিয়ে দেখি ভেতরের ভিউটা কেমন, আশা করছি তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। মণিকরণ এমনই একটা জায়গা যেখানে আসলে পাহাড়ের এক আলাদা রকম আধ্যাত্মিকতার নিদর্শন তোমরা দেখতে পারবে। মণিকরণে আসলে রাম মন্দির, শিব মন্দির, গুরুদ্বারা, উষ্ণ প্রস্রবণ একসাথে একই প্রাঙ্গণে দর্শন করতে পারবে। পার্বতী উপত্যকার গুরুত্বপূর্ণ তীর্থস্থান মণিকরণ, যেখানে হিন্দু ও শিখ উভয় ধর্মের কাছে এক পবিত্র স্থান। গুরু নানক দেবের বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে এই গুরুদ্বারার সাথে। ভাবতে একটু অবাক লাগলেও এটাই সত্যি, যেটা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করবে না। পার্বতী নদীর জল যেখানে অতিরিক্ত কনকনে ঠান্ডা, তার ঠিক পাশেই রয়েছে উষ্ণ প্রস্রবণ, গরম জলের কুণ্ড। মণিকরণ গুরুদ্বারার ভেতরে রয়েছে বিশাল বড় একটা লঙ্গরখানা, যেখানে গুরুদ্বারাতে আসা সকল ভক্তরা বিনামূল্যে বসে পেট ভরে লঙ্গরখানা থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। মণিকরণের মূল আকর্ষণ হল উষ্ণ প্রস্রবণ। কুণ্ডের গরম জল আর্টিফিশিয়ালভাবে সরিয়ে এনে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা কুণ্ড তৈরি করা হয়েছে। যে গরম জলের কুণ্ডে মহিলা এবং পুরুষ উভয় আলাদা আলাদা কুণ্ডে গিয়ে স্নান করতে পারবে। মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, যেখানে স্নানের পরে জামা কাপড় চেঞ্জ করতে পারবে। এই গরম জলের কুণ্ডে স্নান করলে রোগ ব্যাধি দূর হয়, স্কিনের সমস্যাও চলে যায়। গুরুদ্বারার সামনে থাকা ছোট্ট ব্রিজ, যে ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে পার্বতী নদীর সুন্দর ভিউ ক্যাপচার করার ছোট্ট একটু প্রচেষ্টা। গুরুদ্বারা থেকে সোজা দর্শন সেরে চলে এলাম শিব মন্দিরের সামনে। শিব মন্দিরের প্রবেশদ্বারের সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ভীষণ সুন্দর বড় একখানা প্রবেশদ্বার চোখে পড়বে। আর এই যে ব্যাক সাইডের যে সবাই আসছে, এই দিক দিয়ে কিন্তু গুরুদ্বারা থেকে তোমরা দর্শন সেরে চলে আসতে পারবে শিব মন্দিরে। গুরুদ্বারা থেকে যখন শিব মন্দিরে আসবে, খুব সুন্দর ছোট্ট একখানা মার্কেট এরিয়া চোখে পড়বে, যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এমনকি তোমরা যদি শিব মন্দিরে পুজো দিতে চাও, পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রীও এখান থেকে পেয়ে যাবে। মার্কেটটা বেশ সুন্দর, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, বেশ সুন্দর সময় কাটবে এখানে তোমাদের। তবে সামনের দিকে রয়েছে মন্দির, আগে গিয়ে ভোলেনাথের দর্শনটা সেরে নেব। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার মুখেই চোখে পড়বে বিরাট বড় এই প্রবেশদ্বার। প্রবেশদ্বারটা দেখেই মন জুড়িয়ে যাবে। ভগবান শিব ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এক পবিত্র মন্দির। যে মন্দির প্রাঙ্গণে ভিজিট করলেই সবার প্রথমে চোখে পড়বে ছোট্ট ছোট্ট দুটো গরম জলের কুণ্ড, যেখানে চাল ও ডাল গরম জলের কুণ্ডে সেদ্ধ হতে তোমরাও দেখতে পারবে। এ যেন এক আলাদা রকমের দৃশ্য। এর আগে কেদারনাথ ভ্রমণে গিয়ে গৌরীকুণ্ডে দেখেছিলাম গরম জলের কুণ্ড। বদ্রীনাথ ভ্রমণে গিয়ে দেখেছিলাম বদ্রীনাথে গরম জলের কুণ্ড। তবে এইখানে এসে এক আলাদা রকমের দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে, যে গরম জলের কুণ্ডে চাল ডাল সেদ্ধ হচ্ছে। মনে করা হয় ভগবান শিব এবং দেবী পার্বতী এই স্থানে 11,000 বছর ধরে তপস্যা করেছিলেন। পার্বতী তার রত্ন মণি হারানোর পর শেষনাগ এটি ফিরিয়ে দেন, যার ফলে স্থানটির নামকরণ করা হয় মণিকরণ। পার্বতী নদীর তীরে মোটামুটি 1760 মিটার উচ্চতায় অবস্থিত হিন্দু ও শিখদের পূর্ণ এই তীর্থস্থান, যেখানে প্রত্যেক দিন হাজারো হাজারো মানুষের ঢল নেমে পড়ে শুধুমাত্র ভগবানের দর্শন করার জন্য। মন্দির প্রাঙ্গণের ভেতরের ভিউটা একটু তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করছি ভোলেনাথের দর্শন পেয়ে তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। পবিত্র এই জায়গা ঘুরে আমার একদম আলাদা রকমের ফিলিংস হয়েছিল। মন্দির প্রাঙ্গণে শিবলিঙ্গ ছাড়াও ভোলেনাথ এবং দেবী পার্বতীর খুব সুন্দর বিগ্রহ রয়েছে। মন্দির প্রাঙ্গণে এসেই আমরা পেয়ে গিয়েছিলাম হাতে প্রসাদ, তাই অবহেলা না করে প্রসাদ গ্রহণ করে নিয়েছিলাম। গরম জলের কুণ্ডের সামনে ভোলেনাথের এই সুন্দর রূপ দেখতে অসাধারণ লাগছে। এই রুদ্র রূপ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মণিকরণ ঘুরে সোজা চলে এলাম কাসোল মেন মার্কেটে। মেন মার্কেটটা অবশ্যই তোমরা ঘুরে দেখবে। আর কাসোল ভ্রমণে আসবে, কেনাকাটা করবে না তা তো হতেই পারে না। প্রচুর দোকান রয়েছে। এই রাস্তাটা দিয়ে যে সামনের দিকে এগিয়ে গেলে পরে তোমরা রাস্তার দুপাশেই প্রচুর দোকানপাট পেয়ে যাবে। সাজগোজের জিনিস বলো, কাসোলের যে ফেমাস ফেমাস জিনিসগুলো রয়েছে সেইগুলো, শীতের পোশাক, সমস্ত কিছু রয়েছে। আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাসোলের একখানা সুন্দর একখানা পার্কের সামনে। এটা হলো নেচার পার্ক। এই হলো মেন গেট। মেন গেট দিয়ে টিকিট কেটে আমাদেরকে নেচার পার্কের ভেতরে এন্ট্রি করতে হবে, যেখান থেকে পার্বতী নদীর সুন্দর ভিউটা দারুণ সুন্দরভাবে দেখা যায়। নেচার পার্ক কাসোল। কাসোলের এই সুন্দর পার্কের ভিউ তোমরা উপভোগ করো। তার সাথে বেশ কিছু কথা এবারে বলবো। কাসোল থেকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা দূরত্বে রয়েছে গ্রাহান ভিলেজ। নামটা হয়তো আশা করছি অনেকেই শুনেছো। যারা গ্রাহান ভিলেজ ঘুরে দেখোনি তারা একটাবার ঘুরে আসতে পারো, তবে হাতে সময় নিয়ে কাসোলে আসতে হবে। কিছুটা রাস্তা কাসোল থেকে তোমাদের যেতে হবে গাড়িতে, বাকি পথ ট্রেক করে উঠতে হবে। মাথাপিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি করলাম নেচার পার্কের ভেতরে। আর 4 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চারা তোমাদের সাথে থাকবে তাদের মাথাপিছু 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যখন তোমরা টিকিট কেটে পার্কের ভেতরে এন্ট্রি করবে, বড় একখানা জায়গার মধ্যে, বড় বোর্ডের মধ্যে এই জায়গাটা আগে ঠিক কেমন ছিল আর সেই জায়গাকে কিভাবে এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেইগুলো খুব সুন্দর করে বোর্ডের মধ্যে রয়েছে। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা একটু সকাল সকাল আজকের দিনটাতে ঘুরতে বেরোবে, তাহলে সময় নিয়ে এই পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। জায়গাটা ভীষণ সুন্দর। ঘন পাইন বন, বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ, তার সাথে পার্বতী নদীর মনোরম দৃশ্য, যা উপভোগ করার এক আদর্শ জায়গা। ব্যাক সাইডেই তোমরা দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। আসলে এটাকে তোমরা ট্রি হাউসও বলতে পারো। দুটো গাছের সাহায্য নিয়ে জায়গাটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর যেহেতু এখানে বাচ্চাদের খুব সুন্দর একখানা পার্ক রয়েছে, আমার ছেলে দুটো আসার সাথে সাথেই খেলতে চালু করে দিয়েছে। মানে মা পাপা কি করছে দেখার কোনো প্রয়োজন নেই, আমরা খেলতে পারলেই হলো। দুজনেই নিজের মতো খেলছে। আর এই দিকে যদি একটু তাকাই আমি তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর করে বড় করে লেখা রয়েছে আই লাভ কাসোল, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। জায়গাটা অসম্ভব সুন্দর করে সাজানো, বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। হিমাচল প্রদেশের যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে তাদের আন্ডারেই রয়েছে এই পুরো পার্ক, তাই খুব সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে। পার্কের ভেতরে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে একখানা জায়গায় খুব সুন্দর করে লেখা রয়েছে আই লাভ কাসোল। কাসোল থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরে রয়েছে তোজ ভিলেজ। আশেপাশে সুন্দর ভিউয়ের জন্য গ্রামটি ভীষণভাবে বিখ্যাত এবং পাহাড়ি অফবিট একখানা ছোট্ট গ্রাম। ক্ষীরগঙ্গা ট্রেক, আমার বেশ অনেক দিনের ইচ্ছে এই ট্রেকটা করব, তবে তার জন্য তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের ভীষণ পরিমাণে প্রয়োজন। তোস কিংবা পুলগা থেকে এই ট্রেকটা করতে হয়। মোটামুটি 14 কিলোমিটারের একখানা ট্রেক। ক্ষীরগঙ্গাতে পৌঁছে গেলে তোমরা পাহাড়ের সুন্দর ভিউ তো দেখতে পারবে, তার সাথে সেখানে রয়েছে গরম জলের কুণ্ড। মহিলা এবং পুরুষদের জন্য উভয় আলাদা আলাদা কুণ্ড রয়েছে, যেই কুণ্ডে তোমরা স্নান করতে পারবে। এখনো পর্যন্ত পার্কের ভেতরেই রয়েছি। পার্কের ভেতর থেকে এত সুন্দরভাবে পার্বতী নদীর ভিউটা দেখা যায়, মন মুগ্ধ হয়ে যাবে দেখলে পরে। পার্কের ভেতর থেকে এরকম সুন্দর পার্বতী নদীর ভিউ, বিশ্বাস করো এইখান থেকে নামার কোনো স্কোপ নেই। আমাদেরকে ড্রাইভার দাদা বলে দিল ওই যে ওইদিকে ব্রিজটা দেখা যাচ্ছে,
পরপর ঘোড়াগুলো আসছে, যে ওই ব্রিজটা ধরে ওই পারে গেলে পরে খুব সহজে আমরা নদীর কাছে নামতে পারতাম। তবে ছেলে দুটো সাথে আছে, আমি জলে নেমে মজা করলে পরে ওরাও ভীষণ ভাবে আমার কাছে বায়না করবে যে আমরাও জলে নামবো। জলটা প্রচুর ঠান্ডা, তাই আমি এই রিস্কটা নিচ্ছি না। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো। এই জায়গাটা বলতে কাসোলটা আমার দারুণ লেগেছে। কাসোল থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরে রয়েছে মালানা গ্রাম। প্রাচীন একখানা গ্রাম, যা তার কঠোর সামাজিক নিষেধাজ্ঞার জন্য বিশেষ করেই বিখ্যাত। পর্যটকরা ঘুরতে গেলেও মালানা গ্রামের কোনো জিনিসে পর্যটকরা হাত দিতে পারে না। তারা আলেকজান্ডারের বংশধর হিসেবে নিজেদের বিশ্বাস করেন। কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো এবারে আমি তোমাদেরকে বলবো। ট্যুর পিকার্সের হাত ধরে 5 রাত 6 দিনে সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণের জন্য প্যাকেজ করে নিয়েছিলাম। তোমরাও চাইলে ইনাদের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর ট্রিপ প্ল্যান করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। খরচার কিছুটা হিসেব ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। ট্যুর পিকার্সে যেহেতু বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, তার খরচাগুলোও আলাদা আলাদা, তাই আমি বলবো এই ভ্রমণ সংক্রান্ত বিষয়ে তোমরা যদি ডিটেলসে জানতে চাও, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ইনাদের সাথে যোগাযোগ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এবারে কাসোল থেকে সোজা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। মানালি নিয়ে ভিডিও আসছে, তোমরা আমার সাথে থাকো, মানালি নিয়েও ভিডিও তোমরা দেখতে পারবে। তবে বন্ধুরা, কাসোলের এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।